বিস্ময় মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। মহাকাশ গবেষণার ইতিহাসে চাঁদের বুক থেকে এক দুর্লভ খনিজের সন্ধান পেলেন চীনের বিজ্ঞানীরা। চীনের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হাত ধরে আবিষ্কৃত এই খনিজটি হল মানবজাতির শনাক্ত করা 11তম চন্দ্র খনিজ, যার নামকরণ করা হয়েছে সিরিয়াম ম্যাগনেসিয়াম ছাংসাইট। মানুষের চুলের চেয়েও কয়েক গুণ সূক্ষ্ম এবং কাচের মতো স্বচ্ছ এই খনিজটি কেবল বিজ্ঞানের জয়গানই গায় না, বরং পৃথিবী ও চাঁদের সৃষ্টিতত্ত্বের রহস্যভেদে এক নতুন চাবিকাঠি হিসেবে আবির্ভূত হয়েছে। চীনের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিজ্ঞানীরা চাঁদের 11তম নতুন খনিজ আবিষ্কার ও শনাক্ত করতে সক্ষম হয়েছেন। নতুন এই খনিজটির নামকরণ করা হয়েছে সিরিয়াম ম্যাগনেসিয়াম ছাংসাইট। নতুন আবিষ্কৃত এই খনিজটি দেখতে বর্ণহীন ও স্বচ্ছ, তবে এটি বেশ ভঙ্গুর প্রকৃতির। এর উপরিভাগে কাচের মতো উজ্জ্বলতা রয়েছে এবং এটি একটি বিশেষ প্রতিপ্রভা বা ফ্লুরোসেন্স প্রভাব প্রদর্শন করে। খনিজটির কণা অত্যন্ত ক্ষুদ্র আকারে, প্রায় 3 থেকে 25 মাইক্রোমিটার। সাধারণত 10 মাইক্রোমিটারের চেয়েও ছোট এই কণাগুলো মানুষের চুলের ব্যাসের প্রায় 25 ভাগের মাত্র 1 ভাগ। এই খনিজটি নতুন হওয়ার কারণ হলো এটি গঠনের সময় দুটি ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। একটি হলো ভৌত অবস্থা এবং অন্যটি রাসায়নিক অবস্থা। মহাকাশের নতুন খনিজের উপস্থিতি নির্দেশ করে যে সেখানে এমন পরিবেশ বিদ্যমান ছিল যা পৃথিবীতে কখনো ঘটেনি। ভবিষ্যতে যদি এই একই খনিজ পৃথিবীতে পাওয়া যায়, তবে আমরা বুঝতে পারব যে আমাদের গ্রহটিও কোনো এক সময় মহাকাশের মতো অনুরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল। আশ্চর্যের বিষয় হলো এই খনিজটি সরাসরি চাঁদ থেকে আনা মাটি নয়, বরং চীনে পড়া প্রথম চন্দ্র উল্কাপিণ্ড থেকে পাওয়া গেছে। 44 গ্রাম ওজনের এই গোলাকার উল্কাপিণ্ডটির উপরিভাগে একটি কালচে গলিত আবরণ রয়েছে। খনিজটির ফ্লুরোসেন্স প্রভাব থাকায় এটি এলইডি লাইট উৎপাদনে ব্যবহার করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এছাড়া এর বিরল মৃত্তিকা উপাদান, ম্যাগনেসিয়াম ও আয়রনের অনুপাত এবং এর স্ফটিক কাঠামোর বৈশিষ্ট্যগুলো নতুন ধরনের সিনথেটিক উপাদান তৈরির ফর্মুলা হিসেবে গুরুত্বপূর্ণ রেফারেন্স হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে এই আবিষ্কার কেবল মহাকাশ সম্পর্কে মানুষের জ্ঞানকেই সমৃদ্ধ করবে না, বরং সিনথেটিক বা কৃত্রিম উপাদান তৈরির ক্ষেত্রেও নতুন দিগন্তের উন্মোচন করবে। সিরিয়াম ম্যাগনেসিয়াম ছাংসাইট আবিষ্কারের মাধ্যমে চীন আবারও প্রমাণ করল মহাকাশ গবেষণায় তারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই খনিজটি কেবল চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস নয়, বরং ভবিষ্যতের উন্নত প্রযুক্তি নির্মাণের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি হয়ে উঠতে পারে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। ব্যাটারি ও মাইক্রোচিপ প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম এক নতুন তামা বা কপার ফয়েল উদ্ভাবন করেছেন চীনের একদল গবেষক। অত্যন্ত পাতলা এই উপাদানটি একই সঙ্গে উচ্চ শক্তি, চমৎকার বিদ্যুৎ পরিবাহিতা এবং তাপীয় স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম, যা বিজ্ঞানের ভাষায় এতদিন প্রায় অসম্ভব বলে মনে করা হতো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আধুনিক ইলেকট্রনিক্স জগতের এক চিরন্তন সংকট হল উপাদানের সীমাবদ্ধতা। কোনো নতুন ধাতুর শক্তি বাড়াতে গেলে তার বিদ্যুৎ পরিবাহিতা কমে যায়, আবার পরিবাহিতা বাড়াতে গেলে তা উচ্চ তাপে নমনীয় হয়ে পড়ে। কিন্তু চীনের একদল গবেষক এই দীর্ঘদিনের বাধা ভেঙে দিতে সক্ষম হয়েছেন। তারা এমন এক কপার ফয়েল তৈরি করেছেন যা একই সাথে ইস্পাতসম শক্তিশালী এবং বিদ্যুতের দ্রুততম বাহক।
সম্প্রতি এই সংক্রান্ত একটি গবেষণার ফলাফল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশ করা হয়। কপার ফয়েল মূলত বিদ্যুৎ প্রবাহের পথ এবং তাপ পরিবাহক হিসেবে কাজ করে। স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি সবখানেই এর ব্যবহার অপরিহার্য। গবেষকদের মতে নতুন এই উপাদানটি মাত্র 10 মাইক্রোমিটার পুরু। এর বিশেষত্ব হল এর ভেতরের গঠন। এতে ন্যানো স্কেল গ্রেইন এবং 3 ন্যানোমিটার আকৃতির বিশেষ সুপার ন্যানো ডোমেইন পর্যায়ক্রমিক স্তরে সাজানো রয়েছে, যা এর স্থায়িত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। সাধারণত শিল্পক্ষেত্রে ব্যবহৃত কপার ফয়েলের টান সহ্য করার ক্ষমতা থাকে 300 থেকে 600 মেগাপাস্কাল, কিন্তু নতুন এই উপাদানের শক্তি প্রায় 900 মেগাপাস্কাল, যা সাধারণ ফয়েলের তুলনায় প্রায় দ্বিগুণ। শক্তির এই বিশাল উল্লম্ফনের পরেও এর বিদ্যুৎ পরিবাহিতা উচ্চ বিশুদ্ধ তামার তুলনায় 90% বজায় রয়েছে। সমমানের শক্তির অন্যান্য তামা সংকর ধাতুর তুলনায় এর পরিবাহিতা প্রায় দ্বিগুণ বেশি। অনেক উচ্চ শক্তি সম্পন্ন উপাদান তৈরির কয়েকদিনের মধ্যেই তাদের গুণাগুণ হারাতে শুরু করে। কিন্তু এই নতুন কপার ফয়েল টানা 6 মাস সাধারণ পরিবেশে রাখার পরেও এর কার্যকারিতায় কোনো ঘাটতি দেখা যায়নি। এর কারণ হিসেবে গবেষকরা জানিয়েছেন এর ভেতরের অনন্য পারমাণবিক গঠন, যা একদিকে শক্তি বাড়ায় এবং অন্যদিকে উপাদানের অভ্যন্তরীণ স্থায়িত্ব নিশ্চিত করে। গবেষকরা মনে করছেন এই প্রযুক্তি ব্যবহারের ফলে আগামী দিনের স্মার্টফোন হবে আরও পাতলা ও শক্তিশালী। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। দীর্ঘস্থায়ী ও নিরাপদ ইলেকট্রনিক ডিভাইস তৈরির পথে চীনের এই উদ্ভাবন একটি বড় মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তির এই অভাবনীয় সমন্বয় আমাদের আরও শক্তিশালী ও দক্ষ ফিউচারিস্টিক ডিভাইসের দিকে নিয়ে যাবে, যেখানে শক্তির সাথে আপোষ না করেই পাওয়া যাবে সর্বোচ্চ গতি। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চাকার ওপর এখন আর কেবল ইঞ্জিন চলে না, চলে হাজার হাজার লাইনের কোডিং। আধুনিক ব্যবস্থায় স্মার্ট কার যখন আমাদের জীবনকে সহজ করে তুলছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘাপটি মেরে বসে আছে এক অদৃশ্য বিপদ। ভাবুন তো, আপনার প্রিয় গাড়িটির স্টিয়ারিং আপনার হাতে থাকলেও সেটির নিয়ন্ত্রণ চলে গেছে অচেনা কোনো হ্যাকারের কিবোর্ডে। প্রযুক্তির এই রুদ্ধশ্বাস ঝুঁকিকে মোকাবেলা করতেই চীনের থিয়ানচিন পৌরসভায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে নাসি ল্যাব। 2022 সালে প্রতিষ্ঠিত এই সাইবার সিকিউরিটি রিসার্চ সেন্টারটি এখন চীনের অটোমোটিভ খাতের এক নতুন দুর্ভেদ্য দুর্গ, যেখানে প্রতিদিন হ্যাকারদের বুদ্ধিকে হার মানিয়ে তৈরি করা হচ্ছে আগামীর নিরাপদ পথ চলার নিশ্চয়তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কল্পনা করুন, আপনি হাইওয়েতে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ গাড়ির এক্সিলারেটর কাজ করা বন্ধ করে দিল। আপনার কোনো নিয়ন্ত্রণই থাকলো না স্টিয়ারিংয়ের উপর। কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং বহু দূরে বসে এক হ্যাকার আপনার গাড়ির সিস্টেম দখল করে নিয়েছে। স্মার্ট ও কানেক্টেড গাড়ির এই যুগে এটি কোনো সায়েন্স ফিকশন নয়, বরং এক রূঢ় বাস্তবতা। ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকল বা স্মার্ট গাড়ির এই সাইবার ঝুঁকি মোকাবেলায় চীনের থিয়ানচিন পৌরসভায় কাজ করে যাচ্ছে একটি বিশেষায়িত ল্যাব, নাসি ল্যাব। চীনের অটোমোটিভ টেকনোলজি অ্যান্ড রিসার্চ সেন্টার 2022 সালে এই সাইবার সিকিউরিটি রিসার্চ সেন্টারটি প্রতিষ্ঠা করে। নাসি ল্যাবের ভেতর গবেষকরা প্রতিনিয়ত নিয়ন্ত্রিত পরিবেশে আক্রমণ প্রতিরক্ষা পরীক্ষা চালিয়ে থাকেন। সম্প্রতি এক প্রদর্শনীতে দেখা যায় একজন বিশেষজ্ঞ চলন্ত অবস্থায় একটি নতুন এনার্জি ভেহিকলকে হ্যাক করে অকেজো করে দিচ্ছেন। পরীক্ষাগারের বিশেষজ্ঞ চৌ বোয়া দেখান কিভাবে হ্যাকাররা নেটওয়ার্কের দুর্বলতাকে কাজে লাগিয়ে গাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। দেখুন, চাকাগুলো এখন কেবল জড়তার কারণে ঘুরছে। চালক শত চেষ্টা করেও এর গতি বাড়াতে পারছে না। উচ্চ গতিতে গাড়ি চালানোর সময় এমন দুর্ঘটনা ঘটলে তা ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। শুধু চলন্ত গাড়ি নয়, হ্যাকাররা গাড়ির চাবির সিগন্যাল চুরি করেও একই মডেলের সারি সারি গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। নাসি ল্যাবের অন্যতম শক্তিশালী হাতিয়ার হল এর সিকিউরিটি ভালনারেবিলিটি ডাটাবেস। এটি চীনের একমাত্র জাতীয় পর্যায়ের ডাটাবেস, যা বিশেষভাবে অটোমোটিভ শিল্পের জন্য তৈরি। এখানে স্মার্ট গাড়ির সম্ভাব্য সব ধরনের দুর্বলতা এবং
এবং সাইবার হুমকির তথ্য জমা থাকে। 24 ঘন্টা এই সিস্টেমটি নজরদারি চালায়। যখনই নতুন কোনো ভাইরাস বা হ্যাকিং পদ্ধতি শনাক্ত হয়, ল্যাবটি দ্রুত সতর্কতা জারি করে এবং তা দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে। এটি মূলত রাস্তায় থাকা কয়েক লাখ স্মার্ট গাড়ির জন্য একটি শক্তিশালী ডিজিটাল ঢাল হিসেবে কাজ করে। কেবল গবেষণাগারের 4 দেয়ালেই সীমাবদ্ধ নয় এই ল্যাবের কাজ। তারা চীন জুড়ে ছড়িয়ে থাকা হোয়াইট হ্যাট হ্যাকার বা নৈতিক হ্যাকারদের নিয়ে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলেছে, যারা ক্ষতিকারক হ্যাকারদের আগেই সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে তা সারিয়ে তুলতে সাহায্য করে। প্রতি বছর এই সেন্টারটি বিভিন্ন সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ বা প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে চীনের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেন। এই উদ্যোগের ফলে একদিকে যেমন আত্মরক্ষার সক্ষমতা বাড়ছে, অন্যদিকে অত্যাধুনিক গবেষণার ফল সরাসরি শিল্পের নিরাপত্তায় প্রয়োগ করা সম্ভব হচ্ছে। নতুন শক্তির গাড়ির খাতে চীন বর্তমানে বিশ্বে শীর্ষে স্থানে রয়েছে, তবে উদ্ভাবনের পাশাপাশি নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিচ্ছে দেশটি। নাসিল্যাবের এই কার্যক্রম প্রমাণ করে আগামীর যাতায়াত ব্যবস্থা কেবল স্মার্ট হবে না, বরং সাইবার আক্রমণের হাত থেকে নিরাপদ রাখাই হবে চীনের প্রধান লক্ষ্য। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সিলিঙ্গন লিগ এলাকার চংলান বান্নারের জলাভূমিতে প্রথমবারের মতো ধরা পড়েছে বিরল পাখি স্মিউ। পরিষ্কার পানি ও নির্মল পরিবেশে বসবাসকারী এই পাখির উপস্থিতি প্রমাণ করে স্থানীয় জলাভূমির পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। একই সময়ে চীন আধুনিক পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনাও নিয়েছে। চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের চংলান বান্নারের সিলিঙ্গোল লিগ এলাকায় প্রথমবারের মতো দেখা গেছে বিরল পাখি স্মিউ। স্মিউ পরিষ্কার পানি ও বিশুদ্ধ বাতাসের প্রতি বেশ সংবেদনশীল, তাই একে অনেক সময় পরিবেশের পর্যবেক্ষক বলা হয়। এর উপস্থিতি প্রমাণ করে স্থানীয় জলাভূমির বাস্তুতন্ত্রের উন্নতি হয়েছে। সাদা-কালো পালকের পাখিটিকে পান্ডা ডাক নামেও ডাকেন অনেকে। অভিবাসন মৌসুমে আরও বহু পরিযায়ী পাখি এই অঞ্চলে আসতে শুরু করেছে। তাদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন টহল জোরদার করেছে। পায়ে হেঁটে, গাড়িতে এবং ড্রোন ব্যবহার করে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে। অন্যদিকে চীন আগামী 2026-2030 সময়কালে পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থাকে আধুনিক করার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটির বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, পরিবেশের জন্য 4টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন জোরদার করবে। এ তালিকায় আছে নেটওয়ার্ক, প্রযুক্তি, ব্যবস্থাপনা ও সহায়তা ব্যবস্থা। পরিকল্পনা অনুযায়ী পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা বর্তমানের 33,000 থেকে বাড়িয়ে 50,000-এরও বেশি করা হবে। পাশাপাশি উন্নত স্যাটেলাইট প্রযুক্তি, স্বয়ংক্রিয় ল্যাব এবং ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করা হবে। আমরা আমাদের প্রচেষ্টা 4টি প্রধান ক্ষেত্রে কেন্দ্রীভূত করব: নেটওয়ার্ক, প্রযুক্তি, ব্যবস্থাপনা ও সহায়তা, এবং নিশ্চিত করব যে আমাদের পর্যবেক্ষণ তথ্য উচ্চ মানদণ্ড বজায় রেখেছে। চীন সরকার ও স্থানীয় প্রশাসনের লক্ষ্য হল 2030 সালের মধ্যে মানব নির্ভর পর্যবেক্ষণ কমিয়ে 70% নামিয়ে আনা এবং একই সঙ্গে প্রযুক্তিগত পর্যবেক্ষণ দক্ষতা 5 গুণেরও বেশি বাড়ানো। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। মার্চের প্রচণ্ড দাবদাহে যখন অনেক প্রাণী কংলংহে উপত্যকা ছেড়ে চলে যায়, তখন এখানকার নদীর তীর ও মৌসুমী বন হয়ে ওঠে পাখিদের আদর্শ আশ্রয়স্থল। এই পাখিদের ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাস ও সহাবস্থানের চমৎকার দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আই লাভ মাউন্টেনের 7ম পর্ব এ ডাইনামিক ভ্যালিতে। ভোরের আলো ফোটার সাথে সাথে কংলংহ প্রাকৃতিক সংরক্ষণাগারের গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী বনে শুরু হয় নতুন একটি দিন।
মার্চ মাস হল আইলাও পর্বতমালার এই শুষ্ক ও তপ্ত উপত্যকার সবচেয়ে কঠিন সময়। প্রচণ্ড দাবদাহে অনেক প্রাণী এই এলাকা ছেড়ে দূরে চলে যায়। তবে পাখিদের জন্য এটি বেশ আরামদায়ক সময়। ঝরা পাতার স্তূপের নিচে লুকিয়ে থাকা নানা ধরনের বীজ আর পোকামাকড় তাদের জন্য ভোজের আসর বসায়। প্রবাদ আছে, যে পাখি আগে জাগে সেই আগে খাবার পায়। এখানেও হুপি পাখিটি ঠিক তাই করছে। অত্যন্ত সতর্কতার সাথে সে খাবার খুঁজে বেড়াচ্ছে। চমকে গেলে এর রঙিন ঝুঁটিটি প্রাচীন চীনা নারীদের ঐতিহ্যবাহী শেং মুকুটের মতো খুলে যায়। এ কারণে চীনে একে তাইশেং বা অলংকার পরা পাখি বলা হয়। হুপির লম্বা ও সরু ঠোঁট অনেকটা চপস্টিকের মতো, যা দিয়ে সে শুকনো পাতা উল্টে বা গর্তের ভেতর থেকে সুস্বাদু পোকা টেনে বের করে আনে। অনেকে একে কাঠ ঠোকরা ভেবে ভুল করে থাকেন, কিন্তু হুপির ঠোঁট কাঠ ঠোকরার মতো অতটা শক্ত নয়। এটি গাছের শক্ত কাণ্ডে ঠোকর দেওয়ার উপযোগী না হলেও সরু ফাটল থেকে খাবার সংগ্রহে বেশ পটু। নদীর তীরটি পাখিদের জন্য এক চমৎকার বুফে রেস্তোরাঁ। এখানে হুপির পাশাপাশি প্লাম্বিয়াস ওয়াটার রেডস্টার্ট পাখিদেরও দেখা যায়। ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাস হওয়ায় তারা একে অপরের কাজে বাধা দেয় না। পুরুষ রেডস্টার্টের লেজ লাল রঙের হওয়ায় এর এমন নাম দেয়া হয়েছে। এরা তীরের পোকা ছাড়াও পানির উপর দিয়ে উড়ে চলা পতঙ্গ শিকারে ওস্তাদ। খাবার খোঁজার সময় এদের লেজটি হাত পাখার মতো দুলতে থাকে। দেখতে গোলগাল ও আদুরে হলেও শিকার ধরার সময় এরা চোখের পলকে ঝাঁপিয়ে পড়ে। হুপির তুলনায় রেডস্টার্টরা পরিচ্ছন্নতার বিষয়ে বেশ খুঁতখুঁতে। খাওয়ার পর এরা নদীতে গোসল করে নিজেদের সতেজ করে নেয়। চিয়াও চিয়াং নদী উপত্যকার স্বচ্ছ পানি আর শুষ্ক বাতাস পাখিদের পালক দ্রুত শুকিয়ে নিতে সাহায্য করে। পাহাড়ে দলবদ্ধভাবে বাস করা ব্ল্যাক বুলবুলরাও মাঝে মধ্যে নদীতে নেমে ডানা ঝাপটিয়ে জলকেলিতে মেতে ওঠে। কংলংহ সংরক্ষণাগারের এই উষ্ণ জলবায়ু আর বৈচিত্র্যময় উদ্ভিদরাজি প্রায় ১০০-র বেশি প্রজাতির পাখির নিরাপদ আশ্রয়স্থল। এই গতিশীল উপত্যকার প্রতিটি কোণেই এখনও প্রাণের স্পন্দন অনুভূত হয়। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।